শহরের এক বিখ্যাত ডাক্তার ফ্রেডি জিনওয়ালা নিঃসঙ্গ একাকী জীবনে হঠাৎ একটি বিয়েবাড়িতে আসা মিষ্টি মেয়ের প্রেমে পড়ে যায় এই ডাক্তার, যে আসার পরে ফ্রেডির জীবনটাই বদলে গিয়েছিল। তাদের ভালোবাসায় উষ্ণতা অন্যরূপ নিতেই থাকে। তবে বিপত্তি বাধে যখন এই ডেন্টিস্ট এক পর্যায়ে তার প্রেমিকারই দাঁত চেয়ে বসে। কিন্তু কী কারণে সেটা এখানে রিভিল করব না। কোন ভয়ানক সময়ের সম্মুখীন হতে চলেছিল তাদের এই ভালোবাসা, এটাই জানবো আজকের মুভিতে। মুভির ক্লাইম্যাক্স মাথা ঘুরিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। তাহলে চলো দেরি না করে মুভির এক্সপ্লেনেশনে চলে যাওয়া যাক। ब्यूटीफुल टीथ, नो कैविटीज, बट एक्सट्रैक्शन करना पड़ेगा एंड दिस टाइम नो एनेस्थीसिया इज रिक्वायर्ड। গল্পের শুরুতেই আমরা ফ্রেডিকে দেখি, যে একটা রেস্টুরেন্টে বসে সামনের জনকে নিজের একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিচ্ছিল। আর হঠাৎই একটা মেয়ে তার সামনের চেয়ারে এসে বসে এবং ফ্রেডিকে তার নাম ধরে ডাকতেই ফ্রেডির হাতে লেগে গ্লাসটা নিচে পড়ে যায়। অর্থাৎ ফ্রেডি আজ এই মেয়েটির সাথে ডেটে এসেছে, আর এতক্ষণ সে এই মেয়েটির জন্যই নিজেকে তৈরি করছিল। ওয়েটার এসে টেবিল পরিষ্কার করে দেয়। এবার মজার বিষয় হলো ফ্রেডি অদ্ভুতভাবে মেয়েটির ক্লিভেজের দিকে তাকিয়ে থাকে। স্বাভাবিকভাবেই মেয়েটিরও এই বিষয়টি একদম ঠিক লাগে না। ফ্রেডি ডেটে এসে প্রেমের কথা বলার পরিবর্তে শুরু করেছে ন্যাশনাল জিওগ্রাফির পশুদের নিয়ে আলোচনা, আর সেই সঙ্গে তার কুরুচিকর দৃষ্টি। সব মিলিয়ে মেয়েটির ফ্রেডিকে খুব একটা পছন্দ হয় না, আর সে টেবিল ছেড়ে উঠে পড়ে। দীর্ঘ 5 বছর ধরে ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে ফ্রেডি এইভাবেই ডেটে এসে একের পর এক মেয়ের দ্বারা রিজেক্টেড হয়েছে। মেয়েটি চলে যেতে থাকলে ফ্রেডি বলে, আমি কিন্তু তোমার কলের অপেক্ষা করব। কিন্তু মেয়েটি কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। অর্থাৎ এই মেয়েও ফ্রেডিকে রিজেক্ট করেছে। বাড়িতে ফিরে এসে একাকী ফ্রেডি তার একমাত্র বন্ধু সেই কচ্ছপটিকে আজকে যা যা ঘটেছে সবটাই বলে। সে বলে ডেট ঠিকঠাকই চলছিল, কিন্তু প্রথমেই তো আমার হাত থেকে জলের গ্লাসটা উল্টে গেল, তাই আমি নার্ভাস হয়ে গেছিলাম, আর সেই কারণেই সব কিছুই উল্টোপাল্টা হয়ে গেছে। ফ্রেডি সেই সময়ে একটি ছোট্ট খেলনা এরোপ্লেন রং করছিল। এমন সময় তার ফোনে পার্সিয়া আন্টির ফোন আসে। পার্সিয়া আন্টির ফ্রেডিকে বলে, আজকে ডেট কেমন হলো ফ্রেডি? ফ্রেডি সমস্ত বিষয়টি জানায় এবং আন্টি বলে, কোনো ব্যাপার না, তুমি ছোট্ট বাচ্চাদের মতো প্লেনে রং করা বন্ধ করো এবং পরবর্তী ডেটে যাওয়ার জন্য প্রস্তুত হও। এবার ফ্রেডির কানে কিছু মেয়ের হাসির শব্দ আসে। জানলা দিয়ে উকি মারলে সে দেখে তারই পাশের রুমের একটি মেয়ে তার প্রেমিকের সাথে ঘনিষ্ঠ হয়েছে। ফ্রেডির মন একটু খারাপ হয়ে যায়, কারণ এই একাকী নিঃসঙ্গ শহরে তারও তো একটা প্রেমিকা থাকতে পারত। এবার ছেলেটি আর মেয়েটি যখন বুঝতে পারে যে আজকেও ফ্রেডি তাদের এই মুহূর্ত লুকিয়ে দেখছে, তারা ফ্রেডিকে গালিগালাজ করে ভিতরে চলে যায়। সকাল হলে ফ্রেডি রোজকার মতোই তার ক্লিনিকে আসে এবং আমরা জানতে পারি যে সে পেশায় একজন ডেন্টিস্ট। সে খুব যত্নের সঙ্গে তার কাছে আসা প্রত্যেকটি পেশেন্টের ট্রিটমেন্ট করে, আর কাজ শেষে রোজকার মতোই সোজা বাড়ি ফিরে যায়। রোজ ক্লিনিক এবং ক্লিনিক থেকে বাড়ি ফেরা, এই ছিল ফ্রেডির নিরস জীবনের কাহিনী। এবার সেই রাতেই ফ্রেডির কাছে শাদি.com থেকে একটি মেয়ের ফোন আসে। মেয়েটি জানায় যে সে সাইট থেকে ফ্রেডির সমস্ত বায়োডাটা দেখেছে। মেয়েটি নিজেও একজন ডাক্তার। ফ্রেডির সাথে তার নাকি খুব মিল আছে, তাই সে ফ্রেডির সাথে দেখা করতে চায়। এই প্রথমবার কোনো মেয়ের ফ্রেডির প্রোফাইল পছন্দ হয়েছিল, তো তারা ব্লু ক্যাফে নামক একটি ক্যাফেতে মিট করার প্ল্যান বানায়। আজও ফ্রেডি সময়ের আগেই সেখানে পৌঁছে যায় এবং রিহার্সাল শুরু করে দেয়। এবার দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায়, কিন্তু মেয়েটি আসে না। আর পিছনে বসে থাকা দুটি মেয়ে ফ্রেডিকে নিয়ে হাসাহাসি শুরু করে দেয়। এক পর্যায়ে ফ্রেডির অর্ডার করা খাবারও শেষ হয়ে যায় এবং তার আনা ফুলও শুকিয়ে যায়। এবার যখন ফ্রেডি চলে যেতে থাকে, মেয়েগুলি তাদের বন্ধুদের সাথে মিলিতভাবে ফ্রেডির সেই মেয়েটির সাথে আগের রাতে বলা কথাগুলো আওড়াতে শুরু করে। অর্থাৎ এই দুটো মেয়ের মধ্যেই একটি মেয়ে ফ্রেডিকে নিয়ে মজা করার জন্য তাকে ফোন করে এখানে ডেকে নিয়ে এসেছিল। ফ্রেডি খুব অপমানিত বোধ করে এবং ফিরে আসে, আর নিজেই নিজেকে সান্ত্বনা দেয় এবং সে মনে মনে বলে, একদিন না একদিন আমি আমার সোলমেটকে ঠিক খুঁজে পাবই। পরের দিন ফ্রেডি পার্সি আন্টিকে নিয়ে একটি বিয়ে বাড়িতে যায়, যেখানে আন্টি বলে, ছেলেটি তোর থেকে 6 বছরের ছোট, ওরও বিয়ে হয়ে গেল, আর এখনও তুই একটা প্রেমিকা জুটিয়ে উঠতে পারলি না ফ্রেডি।
পার্সি আন্টি বলে, আমি মারা যাওয়ার আগে তুই যেন বিয়ে করে নিস। ছোটবেলায় তোর অনেক লজ্জা ছিল, আমি ভেবেছিলাম বড় হয়ে সেই লজ্জা কেটে যাবে, কিন্তু তুই তো দিন দিন আরও বেশি করে লাজুক হয়ে যাচ্ছিস। তোর এই লাজুক স্বভাবের জন্য লোকে ভাবে তুই গে। ফ্রেডি বলে, সেটা মোটেও নয়, আমি মোটেও গে নই। এবার তখনই পার্সি আন্টি ফ্রেডিকে সেই বিয়ে বাড়িতে আসা একটি মিষ্টি মেয়েকে দেখায়। আন্টি বলে, মেয়েটা তোকে দেখেই স্মাইল করছে, যা কথা বলে আয়। এবার ফ্রেডি সাহস নিয়ে তার হৃৎপিণ্ড হাতে নিয়ে এগিয়ে যায়। সে মেয়েটিকে বলে, আপনি কি আমার দিকে তাকিয়ে হাসলেন? কিন্তু মেয়েটি বলে, কই না তো, আমি তো আপনাকে লক্ষ্য করিনি। ফ্রেডি বলে, ওই যে আন্টির পাশে আমি বসেছিলাম। মেয়েটির নাম কায়নাজ। এবার তখনই পিছন থেকে চলে আসে মেয়েটির স্বামী রুস্তম। রুস্তম বলে, এখানে কি হচ্ছে? কায়নাজ বলে, কিছুই না। রুস্তম ফ্রেডিকে বলে, আপনি কি আমার স্ত্রীর সাথে ফ্লার্ট করার চেষ্টা করছেন? রুস্তম তার স্ত্রীর সাথে খুব অভদ্র ভাষায় বলে, তোকে আমি মাত্র 2 মিনিটের জন্য একা রেখে গেলাম আর অমনি তোর প্রেম শুরু হয়ে গেল। ফ্রেডি বলে, সেটা ওনার কোনো দোষ নেই। রেগে গিয়ে রুস্তম ফ্রেডিকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয় আর কায়নাজকে টানতে টানতে সেই পার্টি থেকে নিয়ে চলে যায়। ফ্রেডিরও অনেক অপমান হয়। সে বুঝতে পারে আন্টি তাকে মিথ্যা কথা বলেছিল। আসলে ফ্রেডি যাতে মেয়েটির সাথে কথা বলে নিজের ভয় কাটাতে পারে, সেই জন্যই আন্টি বলেছিল যে মেয়েটি ফ্রেডির দিকে তাকিয়ে হেসেছে। এবার রাত হলে স্বপ্নের মধ্যে ফ্রেডি সেই মেয়েটিকেই দেখতে পায়। আমরা বুঝতে পারি যে কায়নাজ ফ্রেডির মনের মধ্যে গভীরভাবে প্রভাব ফেলেছিল। এবার পরের দিন ফ্রেডি দৈনন্দিনের মতোই পেশেন্ট দেখার কাজে লেগে পড়ে। এমন সময় সেখানে কায়নাজ আসে। ফ্রেডি ভাবে যে এটা হয়তো তার কল্পনা, যে কারণে সে অল্প স্মাইল করে খুশি হয়ে যায়। এবার যখন কায়নাজ আবারও ফ্রেডিকে ডেকে ওঠে, তখন গিয়ে ফ্রেডি বুঝতে পারে যে এটা তার কল্পনা নয়। কায়নাজ সত্যি সত্যি ফ্রেডির ক্লিনিকে এসেছে তার দাঁতের ট্রিটমেন্ট করাতে। ফ্রেডি তাকে এখানে আসার কারণ জানতে চাইলে সে জানায় যে সে তার আক্কেল দাঁত তুলতে তার ফ্রেন্ডের রেকমেন্ডেশনে এখানে এসেছে। কায়নাজ গতকালের ব্যবহারের জন্য ফ্রেডির কাছে ক্ষমা চায়। সে বলে, আসলে আমার স্বামী মদ্যপ অবস্থায় অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। ফ্রেডি বলে, আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, ওখানে আপনার কোনো দোষ ছিল না। অবশেষে ফ্রেডি কায়নাজের দাঁত দেখে, আর অদ্ভুত বিষয় হলো এক্ষেত্রেও তার নজর আটকায় কায়নাজের ক্লিভেজে। কোনোভাবে চোখ সরিয়ে নিয়ে সে বলে, খুব শীঘ্রই আপনাকে এই দাঁত তুলে দিতে হবে। ফ্রেডি বলে, আজ এক্স রে করিয়ে নিন, কাল বরং ওই দাঁতটা তুলে দেব, না হলে পাশের দাঁতগুলোও নষ্ট হয়ে যাবে। এমন সময় কায়নাজের নজর যায় একটি ফটো ফ্রেমের দিকে। সে বলে ওঠে, উনি তো রবি জিনওয়ালা। ফ্রেডি বলে, হ্যাঁ, উনি আমার মা, আপনি কি চেনেন ওনাকে? কায়নাজ বলে, হ্যাঁ, ওনার দ্বারা ইন্সপায়ার হয়ে তো আমি চেলো বাজাতে শিখেছি। চেলো হলো এক ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। কিন্তু একই সঙ্গে কায়নাজ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, চেলো শিখলেও এখন আর বাজানো হয়ে ওঠে না। ফ্রেডি তার কারণ জানতে চাইলে মেয়েটি জানায় তার স্বামীর এসব পছন্দ নয়, তাই তাকে এসব শখের জিনিস ছাড়তে হয়েছে। ফ্রেডি বুঝতে পারে এই ফুলের মতো মেয়েটার জীবন নষ্ট করছে তার বিবাহিত জীবন। ভালো জীবনসঙ্গী পেলে কায়নাজের জীবনটাও সুন্দর হতো। বাড়ি ফিরে আসে ফ্রেডি আর দেখে কায়নাজ তার জন্য না খেয়ে অপেক্ষা করছে। সে তার স্ত্রী কায়নাজকে জড়িয়ে ধরে। এমন সময় তাদের ছোট্ট মেয়ে এসে বাবাকেও জড়িয়ে ধরে। স্ত্রী কায়নাজ এবং তাদের ফুটফুটে মেয়ে হার্ডিকে নিয়ে ফ্রেডির একটা সুন্দর গোছানো সংসার হবে, এটাই কল্পনা করে ফ্রেডি খুব খুশি হয়ে যায়। পরের দিন কায়নাজের এক্স রে রিপোর্ট আসে এবং কিছুক্ষণ পরে কায়নাজও ক্লিনিকে চলে আসে। ফ্রেডি বলে, আমি আপনার রিপোর্ট দেখেছি, আজই দাঁত তুলে নিতে হবে। এই কথা শুনে কায়নাজ খুব ভয় পেয়ে যায়। সে বলে, খুব ব্যথা হবে কি? ফ্রেডি বলে, আপনার ভয় নেই, আমি অ্যানাস্থেশিয়া দিয়ে দাঁতটা তুলব। কায়নাজকে অ্যানাস্থেশিয়া দিয়ে বিছানায় শুয়ে দেওয়া হয়। তারপরে ফ্রেডি তার অ্যাসিস্ট্যান্ট ডাক্তারকে বলে, আপনি বরং একটু চা খেয়ে আসুন। ডাক্তার চলে গেলে ফ্রেডি ধীরে ধীরে কায়নাজের দিকে এগিয়ে আসে। প্রিয় নারীর নিঃশ্বাস সমান দূরত্বে এসে তার নজর আটকায় কায়নাজের ক্লিভেজে। কিন্তু অবাক করা বিষয় হলো, আমরা এতক্ষণ ধরে ফ্রেডির যে বিষয়টি নিয়ে একটু হলেও তাকে খারাপ চোখে দেখছিলাম, সে সেই ধারণা পাল্টে দিয়ে কায়নাজের ক্লিভেজ ওড়না দিয়ে ঢেকে দেয় আর কায়নাজের কাছে এসে গোপনে প্রেম নিবেদন করে। অবশেষে কিছুক্ষণের মধ্যেই তার অপারেশন করা হয়। কিছু ঘন্টা পরে কায়নাজের জ্ঞান ফিরলে ফ্রেডি তাকে জিজ্ঞাসা করে, আপনার কি কিছুতে অ্যালার্জি আছে? কায়নাজ জানায় সোডিয়াম সালফেট, এটাতে তার মারাত্মক অ্যালার্জি আছে। একবার সংস্পর্শে এলেই শরীরে নানান ধরনের সমস্যা তৈরি হয়।
ফ্রেডি বলে, ও ডিশওয়াশিং লিকুইড তাই তো? কাইনাস বলে, হ্যাঁ, এই অ্যালার্জির চক্করে তাকে গ্লাভস পরে বাসন ধুতে হয়। ফ্রেডি এটাও বলে দেয় কাল আবার তাকে চেক আপ করাতে আসতেই হবে। কাইনাস যাওয়ার পরে ফ্রেডি তার বাড়ির ঠিকানা প্রেসক্রিপশন থেকে নিয়ে নেয়। এদিকে কাইনাস বাড়ি ফিরলে এসে দেখে যে তার স্বামী আগে থেকেই বাড়ি ফিরে এসেছে। স্ত্রীকে দেখা মাত্রই সে বলে, এতক্ষণ তুই কোথায় ছিলিস? কাইনাস জানায় যে সে ডাক্তারের কাছে গিয়েছিল। রুস্তম বলে, আমি এখানে খিদের জ্বালায় মরে যাচ্ছি আর ওইদিকে তুই ডাক্তারের কাছে সময় নষ্ট করছিস। এদিকে ততক্ষণে ফ্রেডি এক নজর কাইনাসকে দেখতে তার ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে থাকে এবং বিল্ডিংয়ের নিচে থেকে কাইনাসের রুমের দিকে তাকিয়ে থাকে। কাইনাসের স্বামী কাইনাসকে বলে যে চল এবার ডিনার সার্ভ কর, কিন্তু কাইনাস বলে আজ তার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট থাকার জন্য সারাটা দিন সেখানেই কেটে গেছে, যে কারণে সে আজ খাবার বানানোর সময়ই পায়নি। এই কথা শোনা মাত্রই রুস্তম তার স্ত্রীর চুলের মুঠি ধরে কষিয়ে একটা থাপ্পড় মারে, আর কাইনাস নিজেকে সামলে ওঠার আগেই তার গালে পড়ে আরও একটা থাপ্পড়। রুস্তম কাইনাসকে সজোরে জানলার দিকে ধাক্কা মারে। ফ্রেডি নিচে বসে সবটাই দেখছিল। রুস্তম একের পর এক তার স্ত্রীকে থাপ্পড় মারতেই থাকে। এদিকে শখের নারী মার খাচ্ছে, এই বিষয়টা ফ্রেডিকে খুব উত্তেজিত করে তোলে। এক পর্যায়ে মেঝেতে ফেলে রুস্তম কাইনাসকে বেধড়ক মারে, কিন্তু ফ্রেডি নিরুপায় ছিল। তার পক্ষে সেখানে দাঁড়িয়ে এসব সহ্য করাও সম্ভব ছিল না, তাই সে দ্রুত বাড়ি ফিরে আসে। রাত হলে ফ্রেডির চোখে নেমে আসে একটি ভয়ঙ্কর দুঃস্বপ্ন, যেটা ছিল আসলে ফ্রেডির অতীত। ছোটবেলায় তার বাবা মায়ের সম্পর্কও ভালো ছিল না। একদিন ফ্রেডির বাবা তার মাকে শ্যুট করে এবং তারপরে নিজেকে গুলি করে মেরে ফেলে। সবটাই ঘটে যায় ফ্রেডির সামনে। ঘুম ভেঙে যায় তার। পরের দিন ফ্রেডি ক্লিনিকে কাইনাসের আসার অপেক্ষা করতে থাকে, কারণ আজ 10:30 নাগাদ কাইনাসের চেক আপের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তবে 12:30 বেজে গেলেও কাইনাস ক্লিনিকে আসে না। আগের রাতের সব ঘটনায় ফ্রেডি দেখেছিল, যে কারণে কাইনাসের জন্য তার চিন্তা বাড়ছিল। তো ফ্রেডি এক সময় তাকে ফোন করে এবং ফোন ধরলে কাইনাসকে ফ্রেডি বলে, আপনি ঠিক আছেন তো? আজ তো আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল, এটা খুবই জরুরি। কিন্তু কাইনাস কিছু সময় চুপ করে থাকার পরে জানায় যে সে আজ আসতে পারবে না। ফ্রেডি বলে, আমি হোম ভিজিটও করে থাকি, আপনি যদি বলেন তাহলে আমি আপনার বাড়ি গিয়েও চেক আপ করতে পারি। কিন্তু কাইনাস বলে, আমার স্বামী আপনাকে পছন্দ করে না, তাই আপনার আমার বাড়ি আসা ঠিক হবে না। তো ফ্রেডি বলে, আমরা বাইরে গিয়েও দেখা করতে পারি, আপনার দাঁতের এক্সটেনশন না দেখলে ওটা বিষিয়ে যেতে পারে। তো কাইনাস বাইরে দেখা করার জন্য রাজি হয়ে যায়। এবার ফ্রেডি কাইনাসের বলে দেওয়া একটি পার্কে তার জন্য অপেক্ষা করতে থাকে, আর কিছুক্ষণ পরে সেখানে কাইনাস আসে। কাইনাসের সারা শরীরের চেহারায় ক্ষতবিক্ষত হয়েছিল। ফ্রেডিকে দেখেই সেই ক্ষত তার চুল দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করে কাইনাস, কিন্তু ফ্রেডি তো আগের রাতেই সব কিছুই দেখেছিল। ফ্রেডি জিজ্ঞাসা করে, আপনার স্বামী কাল রাতে আপনাকে মেরেছে তাই না? কাইনাসের চোখ থেকে নেমে আসা জল তার উত্তর দিয়ে দেয়। ফ্রেডি কাইনাসকে একটু খুশি করার জন্য তার পছন্দের আইসক্রিম কিনে দেয়। এক পর্যায়ে ফ্রেডি কাইনাসকে জিজ্ঞাসা করেই বসে, আচ্ছা আপনার স্বামী আপনার উপরে এত মারধর করে কেন? কাইনাস জানায় যে তার বন্ধুদের সাথে মেলামেশা তার স্বামীর পছন্দ নয়। কাইনাসের স্বামী এই শহরে লাইট অফ পার্সিয়া নামের একটি বড় রেস্টুরেন্ট চালায়, যে রেস্টুরেন্টে ফ্রেডিও মাঝে মাঝে যেত। যাই হোক, এইসব কথার মাঝেই কাইনাস ফ্রেডিকে বলে, আপনি তো আমার চেক আপ করতে এসেছিলেন, ওটাই তো করলেন না। ফ্রেডি বলে, আমি অলরেডি আপনার দাঁত চেক করে নিয়েছি, দাঁতের এক্সটেনশন ঠিক না থাকলে আপনি এত সহজে আইসক্রিম খেতেই পারতেন না। কাইনাস বুঝে যায় যে ফ্রেডি আসলে তার সাথে দেখা করার জন্য এসেছে, নাকি কোনো চেক আপ করার জন্য। কাইনাস একটা স্মাইল দিয়ে পার্ক থেকে চলে যায়। ফ্রেডি এবার সেই দিনের সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দেয় এবং নিজেকে একটু স্মার্ট করে তুলতে গিয়ে পৌঁছায় একটি শপিং মলে, যেখানে সে নিজের ড্রেসিং সেন্স থেকে হেয়ার কাট সবটাই বদলে ফেলে। প্রথম প্রেমে পড়লে যা হয় আর কি। এবার দিন শেষে বাড়ি ফিরে এসে সে তার মাকে কাইনাসের সম্পর্কে জানায়। ফ্রেডি আবারও পরের দিন পৌঁছে যায় কাইনাসের অ্যাপার্টমেন্টের নিচে, আর অপেক্ষা করে কখন কাইনাসের স্বামী বাড়ি থেকে বেরিয়ে যাবে। কিছু সময় পরে কাইনাসের স্বামী বেরিয়ে গেলে ফ্রেডি তাকে ফোন করে। কাইনাস বুঝতে পারে যে ফ্রেডি তাকে পছন্দ করতে শুরু করেছে। তবে কাইনাস ফ্রেডিকে রাতে ফোন করার বিষয়ে নিষেধ করে, কারণ রাতে তার স্বামী বাড়িতে থাকে। অবশেষে কাইনাস ফ্রেডির সাথে একটি কফি শপে মিট করে এবং ফ্রেডি তাকে তার এই জীবনের কঠিনতার সাথে লড়াই করার জন্য একটি বই গিফট করে।
এক পর্যায়ে ফ্রেডি তার পার্সিয়ান আন্টিকেও কায়নাজের বিষয়ে জানায় যে সে খুব দ্রুত কায়নাজকে বিয়ে করতে চলেছে। কিছুদিন পরে কায়নাজের স্বামী রুস্তম কাজের সূত্রে পুনে যায়। সেই সুযোগে কায়নাজ ফ্রেডিকে বাড়িতে রাখে এবং তাকে তার বন্ধু সেই কচ্ছপ হার্ডের সাথে পরিচয় করিয়ে দেয়। কায়নাজ ফ্রেডিকে জিজ্ঞাসা করে, আপনি বিয়ে করেননি কেন? ফ্রেডি বলে, আমি আমার সোলমেটের অপেক্ষায় আছি। এদিকে কায়নাজ যতই ফ্রেডির সাথে মেলামেশা করছিল তার সরলতা দেখে অবাক হয়ে যাচ্ছিল। ফ্রেডির বেশিরভাগ সময় কাটছিল কায়নাজের কথা চিন্তা করে। এবার ধীরে ধীরে তাদের মেলামেশাও বাড়তে শুরু করে। এক পর্যায়ে কায়নাজ ফ্রেডিকে জানায় যে খুব শীঘ্রই সে তার স্বামীকে ছেড়ে দেবে। এবার ধীরে ধীরে তাদের সম্পর্ক একে অপরের উষ্ণতা স্পর্শ করতে শুরু করেছিল। এবার একদিন মুভি দেখাকালীন আবেগের বশে ফ্রেডি এবং কায়নাজ একে অপরের ঠোঁট স্পর্শ করে। এবার হোশ ফিরতেই কায়নাজ সেখান থেকে বাড়ি চলে যায়। কিন্তু সমস্যার বিষয় হলো সেই দিনের পর থেকে ফ্রেডি কোনোভাবেই কায়নাজের সাথে যোগাযোগ করে উঠতে পারছিল না। তো চিন্তায় পড়ে সে এবার হুট করেই কায়নাজের বাড়িতে গিয়ে পৌঁছায় আর পাগলের মতো তার বাড়ির কলিং বেল টিপতে শুরু করে। এক পর্যায়ে কায়নাজ দরজা খুললে সে তো পুরোই অবাক হয়ে যায়। রুস্তম কায়নাজকে যে হারে মেরেছে তাতে তার শরীরের সমস্ত অংশে রক্ত জমে গিয়েছিল। ফ্রেডিকে দেখা মাত্রই কায়নাজ সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে। কায়নাজ ফ্রেডিকে বাড়ি ফিরে যেতে বলে, কারণ কোনোভাবে যদি রুস্তম বাড়ি ফিরে আসে আর তাদের এইভাবে দেখে ফেলে তাহলে সে তাদের দুইজনকেই মেরে ফেলবে। কায়নাজের এমন পরিস্থিতি থেকে ফ্রেডি তাকে বিয়ের জন্য প্রপোজ করে। তবে কায়নাজ যেহেতু বিবাহিত ছিল সেই জন্য সে সেই প্রস্তাবে রাজি হয় না। সে কান্নায় ভেঙে পড়ে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কোনো উপায়ই যেন তার কাছে ছিল না। ফ্রেডি বাড়ি এসে কায়নাজের বিষয়ে চিন্তা করতে থাকে। এমন সময় পার্সিয়ান আন্টি ফোন করে। আন্টি জানতে চায় যে ফ্রেডি কবে তার প্রেমিকাকে বিয়ে করছে। ফ্রেডি খুব কনফিডেন্টলি জানিয়ে দেয় যে পরের মাসেই সে কায়নাজকে বিয়ে করতে চলেছে। ফ্রেডি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং কায়নাজকে ফোন করে আর বলে, আমার কাছে একটা সলিউশন আছে। তারা একটা পার্কে গিয়ে দেখা করে। ফ্রেডি বলে, তোমার এবং আমার বিয়ে তখনই সম্ভব হবে যখন রুস্তমকে আমরা আমাদের রাস্তা থেকে সরিয়ে দিতে পারবো। এই কথাটা শুনে কায়নাজ যেন চমকে ওঠে, কারণ ফ্রেডি আসলে রুস্তমকে প্রাণে মারার প্ল্যান করছিল, যেটা খুব একটা সহজ বিষয় তো ছিল না। কায়নাজের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। তবে ফ্রেডি বলে, বেশ, তোমার যদি সারা জীবন পড়ে পড়ে মার খেতে ভালো লাগে তবে তাই খাও। এমনিতেও ওকে না মারলে ও তোমাকে কোনো শর্তে পরিত্রাণ দেবে না। কায়নাজ ভয়ে কাঁদতে শুরু করলে ফ্রেডি বলে, তোমাকে এখানে কিছুই করতে হবে না, যা করার সব আমি করব। ফ্রেডি এটাও বলে দেয় যে এক সপ্তাহের জন্য না আমরা ফোনে কথা বলবো আর না দেখা করব, আর এই সময়ের মধ্যে আমি সমস্ত সমস্যার সমাধান করে দেব। ফ্রেডি এবার নিশ্চিত ছিল যে সে কায়নাজকেই বিয়ে করবে। ফ্রেডি কায়নাজের সাথে তার বিয়ের স্বপ্ন দেখতেও শুরু করে দেয়। ফ্রেডি তার বাবার ব্যবহার করা সেই গানটি বের করে এবং ঠিক করে রুস্তমকে শ্যুট করেই সে মেরে ফেলবে। সেই প্ল্যান মতো ফ্রেডি গিয়ে পৌঁছায় কায়নাজের বিল্ডিংয়ের নিচে, যেখানে রুস্তম ইভিনিং ওয়াকের জন্য বের হয়। সুযোগ পেয়ে ফ্রেডি অতি সন্তর্পণে তার পিছু নেয় আর এক সময় তাকে গুলি করে মারার পরিবর্তে গাড়িতে ধাক্কা দেয়। রুস্তম রাস্তায় লুটিয়ে পড়লে সে আবারও তার গাড়ি কনস্ট্যান্টলি রুস্তমের শরীরের ওপর দিয়ে চালিয়ে যেতে থাকে। আর এক সময় রুস্তম মারা যায়। রুস্তমকে মারার পরে ফ্রেডি শহরে তার ক্লিনিকের সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে শহর থেকে বহু দূরে তার গ্রামে গিয়ে পৌঁছায়। সেখানকার মানুষদের চিকিৎসার বাহানায় বাড়ি এসে একটা সুন্দর মিউজিক চালিয়ে সে এবার কায়নাজকে কল্পনা করে নাচতে শুরু করে, কারণ এরপরে তার ও কায়নাজের মিলনের মাঝে আর কোনো বাধা থাকলো না। পরের দিন এক মেকানিককে ডেকে ফ্রেডি জানায় যে এখানে আসার সময় পোলবুতে একটি কুকুরের সাথে ধাক্কা লেগে তার গাড়ির এমন অবস্থা হয়েছে। তো গাড়ির অবস্থা থেকে একটি কুকুরের সাথে গাড়িটা ধাক্কা লেগেছে এমনটা তো মনে হচ্ছিল না। মেকানিকের সন্দেহ হলেও সে এতটা গভীরে না গিয়ে ফ্রেডিকে জানায় যে পরশুর মধ্যেই সেই গাড়ি সে সারিয়ে দেবে। ফ্রেডি এবার খুব নর্মালভাবেই তার গ্রামের পেশেন্টদের দেখতে শুরু করে। অন্যদিকে মুম্বাইয়ে পুলিশ থানায় রুস্তমের অ্যাক্সিডেন্টের বিষয়ে আলোচনা শুরু হয়। সেই রাস্তায় কোন গাড়ি রুস্তমকে ধাক্কা মেরেছে এটা কেউ বলতে পারে না, আর সেই এলাকায় সিসিটিভি ক্যামেরাও ছিল না, যে কারণে প্রমাণের অভাবে কেস বন্ধ হয়ে যায়। এক সপ্তাহ পরেই খুব খুশি মনে ফ্রেডি ফিরে আসে কায়নাজের বাড়িতে। তাকে দেখা মাত্রই কায়নাজ তাকে কিস করতে শুরু করে, কিন্তু না, এটা ছিল ফ্রেডির কল্পনা।
কাহিনীতে আসে একটা মারাত্মক টুইস্ট। ফ্রেডি দরজা নক করতেই দরজা খোলে একটি ছেলে, যে ছিল রুস্তমের রেস্টুরেন্টের রাঁধুনি। তারপর তার সামনে আসে কায়নাজ। না, আজ সে আর আগের বেচারি কায়নাজ নেই। তার পোশাক আশাকের মতো তার অঙ্গিভঙ্গিতেও এসেছে মারাত্মক বোল্ডনেস। ফ্রেডিকে দেখা মাত্রই কায়নাজ বলে, চুপচাপ এখান থেকে বেরিয়ে যা, আর যদি এখানে কখনো আসিস আমি পুলিশকে বলে দেব যে তুই ডেসপারেটলি আমার পিছনে পড়েছিলিস আর আমাকে না পাওয়ার জন্যই আমার স্বামীকে মেরে ফেলেছিস। এই জায়গায় একটা বিষয় তো পরিষ্কার হয় যে কায়নাজের সাথে এই ছেলেটির অবৈধ সম্পর্ক ছিল প্রথম থেকেই, আর প্রেমিকের সাথে বাকি জীবনটা সুন্দর করে বাঁচতেই কায়নাজ তার পথের কাঁটা তার স্বামীকে মেরে ফেলেছে। তাও আবার নিজে মারেনি, মেরেছে ফ্রেডির মাধ্যমে। এই বিশ্বাসঘাতকতায় ফ্রেডি আকাশ থেকে পড়ে। ফ্রেডি যে প্রত্যেকবার কায়নাজকে বিল্ডিংয়ের নিচে থেকে দেখত, কায়নাজের বয়ফ্রেন্ড সেই ফটো তুলে রেখেছিল ভবিষ্যতে ফ্রেডিকে ফাঁসাবার জন্য। কায়নাজ বলে, তুই কি ভাবলি তোর মতো একটা ক্যাবলা ছেলেকে আমি ভালোবাসবো? তুই যখন যখন আমাকে টাচ করতিস আমার ঘেন্না লাগতো। আমাকে লাইন মারার পরিবর্তে আমি তোকে দিয়ে আমার স্বামীকে খুন করিয়েছি হিসাব বরাবর। তারা দুইজনে ফ্রেডিকে খুব মারধর করে তাড়িয়ে দেয়। কায়নাজ ফ্রেডির মুখে সেই বইটা ছুঁড়ে মারে, যেটা একসময় কায়নাজের কঠিন সময় পার করার জন্য ফ্রেডি তাকে দিয়েছিল। ফ্রেডি চরম অপমানিত হয়ে বাড়ি ফিরে আসে। প্রথমবার কায়নাজের প্রতি সে সত্যিই প্রেমে পড়েছিল, তবে প্রথম ভালোবাসা যে এমন বেইমানি বয়ে আনবে সেটা স্বপ্নেও কল্পনা করেনি। ফ্রেডি কান্নায় ভেঙে পড়ে। সম্পূর্ণ সময় জুড়ে তার মাথায় কায়নাজের অপমানমূলক কথাগুলোই বাজতে থাকে। এদিকে কায়নাজকে দেখানো হয় প্রেমিকের সাথে ইন্টিমেট হওয়ার পরে কায়নাজ তার রেস্টুরেন্টকে কিভাবে মুম্বাইয়ের সবথেকে বড় রেস্টুরেন্ট বানাবে সেই প্ল্যান করতে থাকে। তার মনের মধ্যে স্বামীর মৃত্যুর জন্য না ছিল কোনো দুঃখ, আর ফ্রেডিকে ব্যবহার করে ছুঁড়ে ফেলার জন্য কোনো অনুতাপও ছিল না। এদিকে রাত এইভাবেই কেটে যায়। সকাল হলে ফ্রেডি কায়নাজকে ইমপ্রেস করার জন্য কিনে আনা সমস্ত জামা কাপড় চশমা আগুনে পুড়িয়ে দেয়। অন্যদিকে কায়নাজ শক্ত হাতে রেস্টুরেন্টের হাল ধরে। রুস্তমের চেয়ারে বসে সে আলাদাই একটা আনন্দ পাচ্ছিল, যেন বহু বছর ধরে সে এই জীবনটাই চেয়েছিল। অন্যদিকে ফ্রেডিও তার রোজকার সাধারণ জীবনে ফিরে আসে, তবে তার সাথে ঘটা এই ধোঁকার কষ্ট সে কিছুতেই ভুলতে পারছিল না, যে কারণে সে গিয়ে পৌঁছায় সেই পার্সিয়ান আন্টির কাছে। আন্টি এটা তো জানতে পারে যে ফ্রেডির সাথে তার প্রেমিকার ব্রেকআপ হয়েছে, তবে কি কারণে হয়েছে সেটা ফ্রেডি জানায় না। পরের দিন ফ্রেডি গিয়ে পৌঁছায় কায়নাজের রেস্টুরেন্টে, যেখানে সে একের পর এক ড্রিঙ্ক অর্ডার করে। কায়নাজ এবং তার বয়ফ্রেন্ড ফ্রেডির এমন দুঃসাহস দেখে অবাক হয়ে যায়। ফ্রেডি একটা গ্লাস শেষ হওয়ার পরে পরবর্তী গ্লাসের অর্ডার দেয়। ফ্রেডিকে আরও বেশি করে জ্বালানোর জন্য কায়নাজ এবং তার বয়ফ্রেন্ড সেখানেই ঘনিষ্ঠ হতে শুরু করে, কিন্তু তাতেও ফ্রেডি এক দৃষ্টিতে তাদের দিকেই তাকিয়ে থাকে। এইবার যখন তার জন্য পরবর্তী ড্রিঙ্ক নিয়ে যাওয়া হয়, তার আগে কায়নাজের প্রেমিক সেই ড্রিঙ্কে থুতু মিশিয়ে দেয়। তাদের এটাই মনে হচ্ছিল যে ফ্রেডি নিশ্চয়ই এই অপমান মেনে নেবে না আর এখান থেকে চুপচাপ চলে যাবে, তবে এটাও হয় না। ফ্রেডি সেই ড্রিঙ্ক চুপচাপ খেয়ে নেয়। এক পর্যায়ে কায়নাজ জিজ্ঞাসা করে বলে, বল তোর এখানে কি চাই আর কিসের জন্য এখানে এসেছিস? ফ্রেডি বলে, শুধুমাত্র একটা সরি শোনার জন্য। আমার সাথে হওয়া অন্যায়ের জন্য শুধু একটা সরি বলে দাও, ব্যাস আমি সব ভুলে যাব। এই কথা শুনে তারা হেসে ওঠে, আর কায়নাজের প্রেমিক ফ্রেডিকে একটা লাথ মেরে চেয়ার থেকে নিচে ফেলে দেয়। রেমন্ড বলে, এই দেখ তুই যতবার কায়নাজের দরজায় এসে দাঁড়িয়েছিস সব ফটো আমার কাছে আছে, সেই সঙ্গে হোয়াটসঅ্যাপে যা যা মেসেজ পাঠিয়েছিস সবই আমি রেখে দিয়েছি। এই সাইকোগিরি বন্ধ না করলে পুলিশকে গিয়ে সব জানিয়ে দেব। ফ্রেডি চুপচাপ মাথা নামিয়ে সেখান থেকে বেরিয়ে আসে, আর এবার সে ঠিক করে নেয় যে সে এই অপমানের বদলা নেবে, এবং সেই মতো সে তার প্ল্যান বানিয়ে নেয়। তার প্রথম টার্গেট ছিল কায়নাজের ফোন থেকে তার সমস্ত মেসেজ ডিলিট করা। সেই মতো পরের দিন কায়নাজ এবং রেমন্ড বাড়ি থেকে বেরিয়ে গেলে লুকিয়ে ফ্রেডি একটি চাবি খোলা লোক নিয়ে গিয়ে কায়নাজের বাড়ির দরজা খুলে ফেলে। এবার দরজা খুলতেই প্রথমেই ফ্রেডি কায়নাজের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় এবং তারপরে তার ফেস ওয়াশ বডি লোশনে মিশিয়ে দেয় ডিশওয়াশার লিকুইড, যেটাতে ছিল কায়নাজের মারাত্মক অ্যালার্জি। আর তারপরে তার ল্যাপটপ খুলে সমস্ত মেসেজ ডিলিট করে দেয়। ইতিমধ্যেই কায়নাজ এবং রেমন্ড রেস্টুরেন্ট থেকে বাড়িতে ফিরে আসে। কায়নাজ বাথরুমে ফ্রেশ হতে চলে যায় এবং তাদের নজর থেকে বাঁচতে ফ্রেডি কোনোভাবে ব্যালকনির বাইরে গিয়ে লুকিয়ে পড়ে। এবার কায়নাজ সেই ফেস ওয়াশ ব্যবহার করে যেটাতে ফ্রেডি ডিশওয়াশার মিশিয়ে গিয়েছিল।
অন্যদিকে রেমন্ড ফ্রিজ থেকে খাবার বের করে ওয়াশরুমে কায়নাজের সাথে রোম্যান্স করতে চলে যায়। ফ্রেডি সেই সুযোগ ব্যবহার করে বাইরে বেরিয়ে এসে সেই খাবারে আরও কিছুটা ঘুমের ওষুধ মিশিয়ে চুপিসারে বাড়ি থেকে বেরিয়ে যায়। এবার বাথরুম থেকে এসে কায়নাজ এবং রেমন্ড খেতে বসে, আর এখনও তারা ফ্রেডিকে নিয়েই মজা করছিল। এবার রাত হতে কায়নাজের শরীরে অ্যালার্জি বাড়তে শুরু করে, তার সারা শরীর লাল রঙের র্যাশে ভরে যায়। তবে ঘুমের ওষুধের জন্য তার ঘুম এতটাই গভীর ছিল যে সে কিছুই টের পায় না। এবার এই সুযোগে মধ্যরাতে ফ্রেডি কায়নাজের বাড়িতে ঢোকে। কায়নাজের বেডরুমে এসে তাকে আলতোভাবে স্পর্শ করে এবং তারপরে তার একটা চোখ খুলে আই কন্ট্যাক্ট দিয়ে তার ফোনের লক ওপেন করে কাউকে কিছু যেন একটা মেসেজ সেন্ড করে, আর তারপরেই রেমন্ডের ফিঙ্গার দিয়ে ফোনের লক খুলে তার ফোনে থাকা ফ্রেডির সমস্ত ফটো ডিলিট করে দেয় এবং তারপরে রেমন্ডের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে সোজা নিচে গিয়ে গাড়ির ইঞ্জিনে কিছু একটা যেন করে এবং তারপরে আবারও সে রেমন্ডের কাছে এসে চাবি রেখে দেয়। এবার ফ্রেডি কনস্ট্যান্টলি রাতুলকে চড় মেরে তার মনের জ্বালা মিটিয়ে দেয়। তবে বাড়ি ফিরে যাওয়ার আগে সে তাদের দুইজনের মাঝে কিছুক্ষণ শুয়ে পড়ে এবং একটা জয়ের হাসি হাসে। এবার কিছু সময় পরে একটা অদ্ভুত অস্বস্তিতে কায়নাজের ঘুম ভেঙে যায়। কায়নাজ বেড থেকে উঠে আয়নার সামনে গেলে সে দেখে তার সমস্ত শরীরে অ্যালার্জি বেরিয়ে গেছে। নিজের এমন বিভৎস চেহারা দেখে কায়নাজ চিৎকার করে ওঠে। কায়নাজ তার ওষুধ খোঁজা শুরু করে, কিন্তু ওষুধের জায়গায় একটাও অ্যালার্জির ওষুধ ছিল না। তারা সঙ্গে সঙ্গে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরই মধ্যে তাদের গাড়ির ব্রেকও কাজ করা বন্ধ করে দেয়। একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। ফ্রেডি বাড়িতে বসে সবটাই বুঝতে পারছিল যে এই মুহূর্তে কায়নাজ এবং তার বয়ফ্রেন্ড কি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এক পর্যায়ে কায়নাজের গাড়ি একটি জলের ড্রামে গিয়ে ধাক্কা মারে। এদিকে ফ্রেডি তার প্রিয় কচ্ছপটিকে বুকের উপরে রেখে বলে, ওদের উচিত ছিল আমাকে একটা সরি বলে দেওয়া। যাই হোক, কায়নাজ এবং রেমন্ড খুব অল্পের জন্য বেঁচে গিয়েছিল। তারা হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট নেয়। এদিকে ফ্রেডিও তার সামনের দেওয়ালে থাকা একটি টিকটিকিকে অদ্ভুতভাবে দেখে এবং তার পরবর্তী প্ল্যান শুরু করে দেয়। এদিকে কায়নাজের কাছে একটি ফোন আসে, তবে এই ফোনে আসা খবর এমন কিছু ছিল যেটা শোনার পরে কায়নাজের মাথা কাজ করা বন্ধ করে দেয়। আসলে কেউ একজন কায়নাজের রেস্টুরেন্টের খাবারের মধ্যে একটি টিকটিকি পেয়েছিল, যে সেই টিকটিকির সমেত খাবারের ফটো জোম্যাটোতে পোস্ট করে দেয় এবং রিভিউ দেয়। আর তারপর থেকেই ফুড কর্পোরেশন অথরিটি কায়নাজের হোটেল লাইট অফ পার্সিয়া বন্ধ করার জন্য চলে আসে। তো কায়নাজ এবং তার বয়ফ্রেন্ড দ্রুত হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে আমরা ফ্রেডিকে কায়নাজের বাড়ির নিচে গাড়িতে বসে থাকতে দেখি। কায়নাজ এবং রেমন্ড বেরিয়ে যেতেই ফ্রেডি সেই নকল চাবি দিয়ে তাদের রুমের দরজা খোলে এবং কায়নাজের ল্যাপটপ ওপেন করে আর এক এক করে তার এগেনস্টে থাকা সমস্ত এভিডেন্স ডিলিট করে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে হোটেলে গিয়ে কায়নাজ জানতে পারে যে ফুড অথরিটি জানিয়েছে যতদিন লাইট অফ পার্সিয়া হোটেলের খাবারের গুণমানের সত্যতা যাচাই চলবে ততদিন এই রেস্টুরেন্ট বন্ধ থাকবে। একটা রেপুটেড হোটেলের এমন খারাপ তকমা লেগে যাওয়া, এই বিষয়টি হোটেলটির ভবিষ্যতের জন্য মোটেও কোনো সুখকর বিষয় ছিল না। এবার ঠিক তখনই কায়নাজ এবং রেমন্ডের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ফটো ইন্টারনেটে লিক হয়ে যায়। এটা দেখে তো কায়নাজ আরও পাগল হয়ে ওঠে। সেভাবে নিশ্চয়ই এইসব রেমন্ডের কাজ। সে রেমন্ডকে ব্লেম করতে শুরু করে, কিন্তু রেমন্ড জানায় যে সে এইসব কিছুই করেনি। প্রথমে অ্যালার্জি, পরে গাড়ি অ্যাক্সিডেন্ট, হোটেল বন্ধ হয়ে যাওয়া থেকে এই প্রাইভেট ফটো লিক হয়ে যাওয়া, সমস্ত বিষয়গুলো যেন কায়নাজের মাথা গুলিয়ে দিতে শুরু করে। কায়নাজ তার হোটেলের এক স্টাফকে ডাকে এবং ফ্রেডির ফটো দেখিয়ে জিজ্ঞাসা করে যে কাস্টমারের খাবারে টিকটিকি বেরিয়েছিল সে কি এই ব্যক্তি? স্টাফ জানায় হ্যাঁ, এই সেই ব্যক্তি। কায়নাজের আর বুঝতে বাকি থাকে না কে এই সমস্ত কিছু করছে। এদিকে কায়নাজের কাছে তার শাশুড়ির ফোন আসে, যে কায়নাজকে কড়া সুরে বলে, রুস্তম যাওয়ার 10 দিনও হয়নি আর এর মধ্যেই তুমি অন্য ছেলে জুটিয়ে ফষ্টি নষ্টি করছো। কায়নাজ জানায় যে রেমন্ড শুধুমাত্র আমার একজন ভালো বন্ধু, তাছাড়া আর কেউ নয়। আর এই বলেই সে ফোন কেটে দেয়। তারা সোজা গিয়ে পৌঁছায় ফ্রেডির বাড়িতে। ফ্রেডি ওপর থেকে কায়নাজ এবং রেমন্ডকে তার বাড়িতে আসতে দেখে কাউকে যেন একটা ফোন করে এবং সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয় আর মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়ে। রেমন্ড ফ্রেডির বাড়িতে ঢুকেই তাকে বেধড়ক মারতে শুরু করে, আর ফ্রেডি যাতে পালাতে না পারে তাই কায়নাজ রুমের দরজা বন্ধ করে দেয়। এক পর্যায়ে ফ্রেডির
মুখ ফেটে রক্ত পড়তে শুরু করে। কাইনাস বলে, তোকে বলেছিলাম না আমাদের সাথে পাঙ্গা নিবি না। এমন সময় কেউ যেন বাইরে থেকে তাদের দরজা খুলতে বলে। কাইনাস চমকে ওঠে। দরজা খুলতেই ভেতরে আসে পুলিশ এবং দেখে ফ্রেডি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। পুলিশ কাইনাসকে ফ্রেডির বাড়িতে দেখে অবাক হয়। পুলিশকে দেখা মাত্রই কাইনাস পুলিশকে জানায় যে এই ফ্রেডি আমার স্বামীকে মেরে ফেলেছে। কাইনাস আরও বলে যে এই লোকটি আমাকে পছন্দ করত, সকাল সন্ধ্যা আমার বাড়ির নিচেই আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকতো। আমাকে না পেয়ে সে আমার স্বামীকে মেরে ফেলে। সে আমাকে এটাও ধমকি দিয়েছিল যে যদি আমি এই বিষয়ে কাউকে কিছু জানাই তাহলে সে আমাকেও মেরে ফেলবে। শুধু এটাই নয়, তারপরেও যখন আমি তার সাথে থাকতে রাজি হইনি তখন সে লুকিয়ে আমার বাড়ির ভিতরে এসে আমার ফেস ওয়াশে ডিশওয়াশিং লিকুইড মিশিয়ে দেয়, যেটার ফলে আমার অ্যালার্জি হয়ে যায়। তারপরে এক এক করে গাড়ির ব্রেক ফেল থেকে শুরু করে হোটেলের খাবারে টিকটিকি ফেলে আমার হোটেলের রেপুটেশন নষ্ট করা, এমনকি আমার কিছু ফটো খারাপভাবে এডিট করে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। পুলিশ বলে, জিনুওয়ালার বিরুদ্ধে আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? কাইনাস জানায় হ্যাঁ। এই বলে তারা তাদের ফোনে সেভ করে রাখা ফ্রেডির ফটো বের করতে শুরু করে। কিন্তু মজার বিষয় হলো তারা তাদের কাছে কোনো প্রমাণস্বরূপ ফটো খুঁজেই পায় না। পুলিশ এটাই ভাবে যে কাইনাস নিজেকে বাঁচাতে ডক্টর ফ্রেডিকে ফাঁসানোর চেষ্টা করছে। পুলিশ বলে, ডক্টর ফ্রেডি অনেক সম্মানীয় একজন ব্যক্তি, এইভাবে তার বিরুদ্ধে এত কঠিন অভিযোগ লাগানোর আগে আপনাদের 10 বার ভেবে দেখা উচিত ছিল। পুলিশ ফ্রেডিকে বলে, আপনি যদি এদের বিরুদ্ধে কোনো অফিসিয়াল কমপ্লেন করতে চান তাহলে করতে পারেন। কিন্তু ফ্রেডি জোরহাত করে জানায় যে সে এইসব বিষয়ের মধ্যে জড়াতে চায় না। পুলিশ এটাও ফ্রেডিকে বলে যে যদি পরের বার এই দুইজন আপনাকে বিরক্ত করে আপনি শুধু আমাদের একটা ফোন করবেন। ফ্রেডির বুদ্ধিমত্তা আরও একবার জিতে গিয়েছিল এবং সে আবারও জয়ের হাসি হাসে। বাড়ি ফিরে এসে কাইনাস তো রেগে আগুন। ফ্রেডির মতো একজন সামান্য ক্যাবলা ছেলে তাদের এইভাবে নাচাচ্ছে, এই বিষয়টা তারা কোনো মতেই হজম করতে পারে না। এদিকে ফ্রেডি পার্সিয়ান আন্টির সাথে হাঁটতে বের হয়, যেখানে আন্টির থেকে সে জানতে পারে যে ফ্রেডির বাবা এমনি এমনি তার মাকে শ্যুট করেনি, আসলে ফ্রেডির মা পরকীয়ায় লিপ্ত ছিল। এটা জানতে পেরেই ফ্রেডির বাবা তার মাকে মেরে নিজে আত্মহত্যা করেছিল। অর্থাৎ জীবনের ট্র্যাজেডিতে ফ্রেডিও তার বাবার মতোই সেই মেয়েরই বেইমানের শিকার হয়েছিল যাকে সে ভীষণ ভালোবেসেছিল। যাই হোক, ফ্রেডি বাড়ি ফিরে এলে সে তার বাড়ির ভিতরের সমস্ত জিনিস মেঝেতে ভাঙাচোরা অবস্থায় দেখতে পায়। কাইনাস খুব আনন্দের সঙ্গে ফ্রেডিকে ফোন করে। তবে মজার বিষয় হলো ফ্রেডি ইনডাইরেক্টলি কাইনাসকে বলে, আমি কিন্তু তোমার বাড়িতে কোনো সাপ ছেড়ে আসিনি। কাইনাস ভয় পেয়ে যায়। সেভাবে নিশ্চয়ই ফ্রেডি তার বাড়িতে কোনো সাপ ছেড়ে এসেছে। তারা পাগলের মতো সাপ খুঁজতে শুরু করে। তবে না, আসলেই ফ্রেডি কোনো সাপ ছেড়ে আসেনি। কাইনাস এবং তার বয়ফ্রেন্ডকে অতিষ্ঠ করাই ছিল তার আসল উদ্দেশ্য। এবার কাইনাস আবারও ফোন করে ফ্রেডিকে আর বলে, আমার বাড়িতে কোনো সাপ পাইনি, তবে একটা কচ্ছপ পেয়েছি, যেটা দিয়ে মজাদার একটা স্যুপ বানিয়ে আমরা খেয়ে ফেলেছি। তারা আসলে ফ্রেডির কচ্ছপের বিষয়েই কথা বলছিল। এই জায়গায় ফ্রেডির অন্তরে লাগে। তার একমাত্র বন্ধু হার্ডিকে এসে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। তারপরে সিসিটিভি ক্যামেরা চেক করে সে দেখে যে রেমন্ড তার এক বন্ধুর সঙ্গে এসে ফ্রেডির বাড়ি থেকে তার প্রিয় কচ্ছপটিকে তুলে নিয়ে গেছে এবং কচ্ছপটিকে মেরে তার স্যুপ বানিয়ে খেয়ে ফেলেছে। ফ্রেডি তার একমাত্র বন্ধু হার্ডিকে পায় না, কিন্তু তার জিনিসপত্রকে কবর দেয়। আর তারপরে সে তার গ্রামের বাড়িতে সেই চাকরকে ফোন করে এবং বলে সে যেন বাড়ি পরিষ্কার করে রেডি রাখে। ফ্রেডি বলে, আমি 1 সপ্তাহের জন্য ওখানে থাকতে আসছি, আর এই 1 সপ্তাহ সেই চাকর চাইলে বাড়ি যেতে পারে। চাকরও খুব খুশি হয়ে যায় এবং সেই সঙ্গে সম্মতি জানায়। পরের দিন ফ্রেডি রাস্তায় এক ভিক্ষুকের কাছে যায়। এটা সেই ভিক্ষুক যে রুস্তম যে রাস্তায় জগিং করত সেখানে ঘুমাতো। ফ্রেডি কিছু টাকা দিয়ে সেই ভিক্ষুকের কাছ থেকে চলে যায়। তবে সেই টাকা সেই ভিক্ষুককে কেন দিয়েছিল এটা পরবর্তীতে আমরা জানতে চলেছি। এদিকে কাইনাস তার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগায় এবং সেই সঙ্গে লাগায় নতুন লক। এদিকে সেই ভিক্ষুক লোকটি পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায় এবং জানায় যে সেই রাতে একটা কালো রঙের গাড়ি এসে রুস্তমকে ধাক্কা মেরে চলে যায়। পুলিশ বলে, রুস্তম মারা যাওয়ার 1 মাস হয়ে গেল, আর তুই এখন এসেছিস, আগে কেন এলি না? ভিক্ষুক বলে, স্যার আমি পুলিশের ঝামেলায় জড়াতে চাইনি, কিন্তু সেই দিনের পর থেকে আমি একটা রাতও ঘুমাতে পারিনি। ওই লোকটার চেহারা আমার চোখে ভাসছে, আমি শান্তি পাচ্ছিলাম না।
এবার গাড়ির নাম্বার থেকে জানা যায় গাড়িটি ছিল ফ্রেডির। পুলিশ পৌঁছে যায় ফ্রেডির চেম্বারে এবং ফ্রেডিকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। পুলিশ জিজ্ঞাসা করে 4 আগস্টের সন্ধ্যায় আপনি কোথায় ছিলেন? ফ্রেডি এবার ইতস্তত হয়ে বলে আমি বাড়িতেই ছিলাম। ফ্রেডি এবার সরাসরি বলে বসে আমি জানি আপনারা কেন এসেছেন, রুস্তম ইরানির মার্ডার কেসের জন্য, তাই না? পুলিশ বলে একজন সাক্ষী দিয়েছে যে সেই রাতে আপনার গাড়ি রুস্তমের হাঁটার রাস্তায় দেখেছে। ফ্রেডি বলে হ্যাঁ এটা ঠিক যে গাড়িটা আমার ছিল, তবে চালাচ্ছিল অন্য কেউ। ফ্রেডি নাটক করে বলে ওরা আমাকে মেরে ফেলবে স্যার। পুলিশ অফিসার তাকে আশ্বস্ত করে যে ডিপার্টমেন্ট থেকে তাকে সমস্ত নিরাপত্তা দেওয়া হবে, সে যেন সব সত্যি কথা খুলে বলে। ফ্রেডি বলে সেই রাতে কায়নাস তাকে ফোন করে বলেছিল যে তার গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই সে ফ্রেডির গাড়ি সেই রাতের জন্য চায়। ফ্রেডি এটাও বলে যে আমি চেম্বারে যাওয়ার আগে গাড়ির চাবি গাড়িতে রেখে চলে যায়। সন্ধ্যায় কায়নাসের বয়ফ্রেন্ড রেমন্ড এসে গাড়ি নিয়ে যায় এবং 1 ঘন্টা পরে সেই গাড়ি ফেরত দিয়ে যায়। ফিরে এসে আমি দেখি যে আমার গাড়ির মধ্যে লেগে রয়েছে অনেকটা রক্ত। আমি তখনই বুঝতে পেরেছিলাম যে রুস্তমের মৃত্যুর পিছনে আছে কায়নাস এবং তার প্রেমিক রেমন্ড। আমি তখনই কায়নাসকে ফোন করে বলেছিলাম, আমি বলি যে আমি পুলিশকে সব কিছু জানিয়ে দেব, কিন্তু তখনই সে আমাকে এই মেসেজটা সেন্ড করেছিল। মেসেজটা এরকম ছিল যে যদি তুমি পুলিশকে জানাও যে আমরা তোমার গাড়ি নিয়েছিলাম, আমরা তোমাকেও প্রাণে মেরে ফেলবো। অর্থাৎ কায়নাসের ঘুমন্ত অবস্থায় সেই রাতে বাড়িতে ঢুকে ফ্রেডি কায়নাসের ফোন থেকে যে মেসেজ পাঠিয়েছিল এটা ছিল সেই মেসেজ। এক প্রকারে কায়নাসকে ফাঁসানোর জন্যই তার এই প্রচেষ্টা। ফ্রেডি বলে আমি বলেছিলাম আমি পুলিশকে কিছু বলবো না, কিন্তু তারপরেও তারা আমাকে কন্টিনিউ মারধর করতে শুরু করে। সেদিন আপনারা সময় মতো না এলে ওরা আমাকে প্রাণেই মেরে ফেলতো। ফ্রেডি বলে ওরা আমার প্রিয় কচ্ছপটাকেও মেরে তাকে স্যুপ বানিয়ে খেয়ে ফেলেছে। রেমন্ড এবং তার এক বন্ধু যে লুকিয়ে এসে হাডিকে তুলে নিয়ে গেছে সেই সিসিটিভি রেকর্ড হওয়া ভিডিও পুলিশকে দেখায় ফ্রেডি। পুলিশ অফিসার বলে ওই মেসেজ এবং সিসিটিভি ফুটেজ তাকে পাঠিয়ে দিতে। পুলিশ চলে যেতেই ফ্রেডি তার চেম্বারের অ্যাসিস্ট্যান্টকে বলে আমি কিছুদিনের জন্য বাইরে যাব, তাই ক্লিনিক এই কদিন বন্ধ থাকবে। সাব ইন্সপেক্টর কায়নাসকে কল করে এবং তাকে রুস্তমের মার্ডারের বিষয়ে কিছু কথা বলার জন্য থানায় আসতে বলে। রেমন্ড এবং কায়নাস পরে মহা চিন্তায়, কারণ রুস্তমের কেস তো বন্ধ হয়ে গেছিল। তাহলে এতদিন পরে কেন আবার পুলিশ তাদের এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে? পুলিশ ফোন কাটতেই ফ্রেডি কায়নাসকে ফোন করে এবং বলে আমি পুলিশকে জানিয়েছি তুমি এবং তোমার বয়ফ্রেন্ড মিলেই তোমার স্বামীকে মেরেছ। কায়নাস হেসে বলে পুলিশ তোমার কথায় বিশ্বাস করবেই বা কেন? ফ্রেডি বলে তুমি যে আমাকে মেসেজ করেছিলে যে তোমরা আমার গাড়ি নিয়েছিলে, এই কথা আমি কাউকে জানালে তোমরা আমাকে প্রাণে মেরে ফেলবে। কায়নাস বলে আমি এরকম কোনো মেসেজ তোমাকে পাঠাইনি। ফ্রেডি বলে আসলে তুমি না, আমি তোমার ফোন থেকে এই মেসেজ পাঠিয়েছিলাম। আর তাছাড়া তোমার বয়ফ্রেন্ড যে আমার বাড়ি থেকে আমার প্রিয় হার্ডিকে চুরি করেছে সেই ভিডিওটাও আমার কাছেই আছে। আইপিসি সেকশন 302 অনুযায়ী কমপক্ষে 14 বছরের জেল হবে রেমন্ডের। এবার গিয়ে কায়নাস এবং রেমন্ড একটু চাপে পড়ে যায়। রেমন্ড বলে বলো তুমি কি চাও, কি পেলে তুমি আমাদের পিছু ছাড়বে? ফ্রেডি বলে বেশি কিছু না তো, শুধুমাত্র সামনাসামনি এসে আমার কাছে তোমরা ক্ষমা চাও, ব্যাস, না হলে এই ভিডিও আমি পুলিশকে দিয়ে দেব। কায়নাস বলে আচ্ছা বেশ, বলো কোথায় দেখা করতে হবে? ফ্রেডি বলে আমি গ্রামের বাড়ি যাচ্ছি, তুমি তোমার প্রেমিককে নিয়ে ওখানে চলে এসো, ওখানে কেউ থাকবে না, তুমি চুপচাপ আমাকে সরি বলে বেরিয়ে যেও। ফ্রেডি এই বলে তার বাড়ির লোকেশন পাঠিয়ে দেয়। সেই সঙ্গে সে কায়নাসকে এই ঠিকানায় আসার আগে একটি সুটকেস আনতে বলে। কায়নাস বলে সুটকেস কেন? ফ্রেডি বলে ফার্ম হাউস থেকে আমার মায়ের কিছু জিনিসপত্র আনতে হবে, আমি সুটকেস আনতে ভুলে গেছি, তাই তোমরা সেটা নিয়ে এসো। ফোন রাখার পরে রেমন্ড বলে চলো ওকে ওখানে গিয়েই শেষ করে দেব। কায়নাস বলে এটাই ভালো সুযোগ। ফ্রেডি সময় মতো ফার্ম হাউসে পৌঁছে যায়। কিছু সময় পরে কায়নাস এবং রেমন্ডও সুটকেস নিয়ে সেই জায়গায় পৌঁছে যায়। তারা পৌঁছাতেই ফ্রেডি তাদের বাড়ির ভেতরে নিয়ে আসে এবং তাদের বসতে দেয়। ফ্রেডি তার হাতে থাকা একটি পিস্তল টেবিলের ওপরে নামিয়ে রাখে। বন্দুক দেখে কায়নাস এবং রেমন্ড ঘাবড়ে যায়। এবার কায়নাস খুব চালাকির সাথে সরি বলতে বলতে ফ্রেডির কাছে এসে চুপ করে বন্দুকটি তুলে নেয় আর পয়েন্ট করে ফ্রেডির দিকে।
কাইনাজ বলে, এই বন্দুক দিয়েই তোর বাবা তোর মাকে মেরেছিল তাই না, এবার তোকে কে বাঁচাবে। এই পর্যায়ে ফ্রেডি খুব ঘাবড়ে যায় এবং সে বলে, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। কাইনাজ বলে, তোর সরি আমাদের লাগবে না, এটা তো সুইসাইড, বাপের মতো ছেলেও আত্মহত্যা করবে। এই কথা বলেই ফ্রেডির মাথায় বন্দুক রেখে ফায়ার করে দেয়। তবে বন্দুকে তো কোনো গুলিই ছিল না, আর এখানেই ফ্রেডির আসল সাইকো চেহারা বেরিয়ে আসে। মানে এতক্ষণ ধরে সে নাটক করছিল। ঠিক তখনই রেমন্ড রুদ্ধশ্বাসে ছুটে এসে ফ্রেডির গলা টিপে ধরে, কিন্তু ফ্রেডি তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং তার হাতে থাকা টর্চের আলো রেমন্ডের মুখে মারে। রেমন্ড হাসতে হাসতে বলে, তুই কি আমাকে টর্চের আলো দিয়ে মারবি। রেমন্ড আবারও ফ্রেডির গলা টিপে ধরলে ফ্রেডি সেই টর্চ দিয়ে রেমন্ডের গলায় একটা শক মারে এবং সঙ্গে সঙ্গে রেমন্ড অজ্ঞান হয়ে যায়। আসলে এটা কোনো সাধারণ টর্চ ছিল না, এটা ছিল শক দেওয়ার মেশিন। কাইনাজ হাতের কাছে একটি ধারালো কাঁচি পেয়ে স্পিডে ছুটে আসে ফ্রেডির দিকে, কিন্তু কাইনাজকে ফ্রেডি সেই টর্চ দিয়ে অজ্ঞান করে দেয়। এদিকে পুলিশ জানতে পারে কাইনাজ এবং রেমন্ড দুজনেরই ফোন বন্ধ, তাই পুলিশ তাদের অ্যাপার্টমেন্ট চেক করতে যায়। যাই হোক, কিছু সময় পরে কাইনাজ এবং তার বয়ফ্রেন্ডের জ্ঞান ফেরে এবং তারা দেখে তাদের দুইজনকে ফ্রেডি চেয়ারের সাথে বেঁধে রেখেছে এবং তাদের দাঁতে লাগানো রয়েছে ক্লিপ। ফ্রেডি তার প্রফেশনাল গেট আপ নিয়ে চলে আসে। ফ্রেডি তার মেশিনপত্র বের করতে করতে বলে, আগেকার দিনে কোনো প্রকার অ্যানাস্থেশিয়া ছাড়াই দাঁত তোলা হতো, কি ভীষণই না কষ্ট হতো বলো। তোমরা দুইজন ভালোই গেম খেলে আমার সাথে। প্রথমে আমাকে বিশ্বাস করালে যে তুমি আমার সঙ্গে সারা জীবন থাকবে, তারপর আমাকে দিয়েই তোমার স্বামীকে মেরে আমাকেই ছুঁড়ে ফেললে, যেমন আমরা ছুঁচ ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিই। এরপরেও তোমরা আমাকে অপমান করতে থামোনি, আমার হার্ডিকে মেরে ফেলেছ। আমি তো বেশি কিছু নয়, শুধুমাত্র একটা সরি চেয়েছিলাম। তোমরা আমার হার্ডিকে জীবিত অবস্থায় মেরেছিলে তাই না। কাইনাজ, তুমি পেশেন্ট হিসেবে খুব ভালো অভিনয় করতে পারো, কিন্তু ভুল ডাক্তার পছন্দ করেছ। কাইনাজ কিছু বলার চেষ্টা করছে দেখে ফ্রেডি তার মুখ থেকে ক্লিপ বের করে দেয়। কাইনাজ বলে ওঠে, রেমন্ড হার্ডিকে মেরেছে, আমি কিছুই করিনি। এই কথা শুনে ফ্রেডির মাথায় আগুন জ্বলে ওঠে, আর কাইনাজের এমন কথা শুনে রেমন্ড তো বোবাতে শুরু করে দেয়। কাইনাজ ফ্রেডিকে বলে, আমি জানি তুমি এখনও আমাকে ভীষণ ভালোবাসো, চলো আমরা নতুন করে আবার শুরু করি। কাইনাজ বলে, তুমি বলেছিলে না আমরা সোলমেট। ফ্রেডি বলে, তাহলে তো তোমাকে একটা সুযোগ দেওয়া উচিত। এই কথা বলেই ফ্রেডি ঘরের ভেতরে চলে যায়। ফ্রেডি তার মায়ের চেনও নিয়ে আসে এবং কাইনাজকে বলে, তুমি বলেছিলে তুমি আমার মায়ের থেকে ইন্সপায়ার্ড হয়ে চেনও শিখেছিলে, নাও এবার বাজাও। কাইনাজের হাত পা খুলে দিয়ে তার মাথায় বন্দুক তাক করে ফ্রেডি বলে, নাও এবার বাজাও। ভালো করে বাজাতে পারলে দুইজনকেই ছেড়ে দেব, কিন্তু কাইনাজ বাজাতে পারে না। ফ্রেডি আগেই ভালো করে জানতো যে কাইনাজ পাল্টিবাজ। সে সঙ্গে সঙ্গে কাইনাজকে আবারও বেঁধে দেয়। কাইনাজ বলে যে তুমি তো বলেছিলে আমি ছাড়া তুমি অসম্পূর্ণ। ফ্রেডি বলে, হ্যাঁ বলেছিলাম, দেখো সেই কথার জন্য আজ আমি কোথায় নেমে গেছি। এখন একমাত্র আমি নিজেই নিজেকে সম্পূর্ণ করতে পারি। কাইনাজ এবার ভালো করে বুঝে গিয়েছিল এসব মিষ্টি কথায় ফ্রেডি আর ভুলবে না, কারণ কাইনাজ যে কী লেভেলের মিথ্যাবাদী সেই ব্যাপারটা ফ্রেডি এই কদিনে খুব ভালো মতো বুঝে গেছে। ফ্রেডি কাইনাজের মুখে ক্লিপ পরিয়ে চলে আসে রেমন্ডের দিকে। রেমন্ডকে বলে, সরি স্যার, আপনাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হলো। ফ্রেডি এরপরে তাদের কি হাল করবে এটা ভেবে আতঙ্কের রেমন্ড প্যান্টে হিসু করে দেয়। ফ্রেডি বলে, এই কথা কি সত্য যে মহিলারা পুরুষদের থেকে বেশি ব্যথা সহ্য করতে পারে? তাহলে চলো একবার প্রমাণ হয়ে যাক। এই কথা বলেই ফ্রেডি রেমন্ডের দাঁত উপড়াতে শুরু করে। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি ফার্ম হাউসের বাগানের অন্ধকার ভেদ করে ফ্রেডি রেমন্ডের লাশ টানতে টানতে নিয়ে যাচ্ছে। এরপরে তার জন্য আগে থেকে করে রাখা কবরের মধ্যে ফ্রেডি রেমন্ডকে ফেলে দেয়। এদিকে পুলিশ কাইনাজের বাড়িতে গিয়েও তাদের কাউকেই পায় না। কাইনাজের বাড়ির সিসিটিভি চেক করলে পুলিশ দেখে কাইনাজ এবং রেমন্ড একটা সুটকেস নিয়ে বের হচ্ছে। পুলিশ ভাবে হয়তো রুস্তমের মার্ডার কেসে ধরা পড়ার ভয়ে তারা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এদিকে রেমন্ডকে কবর দেওয়ার পরে কাইনাজের পালা। ফ্রেডি বলে, তোমার দাঁতগুলো বড্ড সুন্দর, কোনো ক্যাভিটিস নেই, কিন্তু আফসোস সব কটা দাঁত তুলে ফেলতে হবে। তবে এইবারে আর আগের বারের মতো অ্যানাস্থেশিয়া দেব না, যেমন হার্ডির সাথে তোমরা করেছিলে। এই কথা বলেই সে কাইনাজের সমস্ত দাঁত একটা একটা করে তুলতে শুরু করে। কাইনাজ ব্যথায় যন্ত্রণায় গোঙাতে শুরু করে, তার মুখ থেকে ফিসকিরিতে রক্ত বেরিয়ে আসে।
কাইনাজের চিৎকার সেখানে কেউ শুনতে পায় না। এক পর্যায়ে সমস্ত দাঁত তোলা হয়ে গেলে যন্ত্রণায় ব্যথায় কাইনাজ নিস্তেজ হয়ে পড়ে। এই দৃশ্য হাড়হিম করা ছিল। অবশেষে ফ্রেডি কাইনাজকে কোলে নিয়ে বাগানে চলে আসে আর তার জন্য করে রাখা গর্তে ফেলে দেয়। কাইনাজ করুণভাবে ফ্রেডির দিকে তাকিয়ে থাকে। ফ্রেডি বলে, একটা জোক শোনাবো? আমি এখনও তোমাকে ভালোবাসি। আসলে ভালোবাসা এইরকমই। কাইনাজ যে অপরাধ করেছিল তার পরিবর্তে সে যদি ফ্রেডিকে একটি সরি বলে দিত তাহলে হয়তো ঘটনা এতদূর এগোতো না। কিন্তু কাইনাজ অনুতপ্ত হওয়ার পরিবর্তে উল্টে ফ্রেডির বন্ধু হার্ডিকে মেরে ফেলে এবং সেই সঙ্গে ফ্রেডিকে নানানভাবে অপমান করে, যেটা ফ্রেডিকে সাইকো কিলারে পরিণত করেছিল। জীবন্ত অবস্থায় ফ্রেডি কাইনাজকে মাটি চাপা দিতে শুরু করে। এক পর্যায়ে কাইনাজ জীবন্ত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে যায় আর অবশেষে কাজ শেষ করে ফ্রেডি কাইনাজের কবরের ওপরে শুয়ে পড়ে এবং এখানেই আমাদের মুভির কাহিনী শেষ হয়ে যায়। এবার ফ্রেডির এমন সাইকো হওয়ার পিছনেও অনেক কারণ ছিল। ফ্রেডির মা ছিল শহরের অনেক বড় গায়িকা, কিন্তু বিবাহিত এবং এক সন্তানের মা হওয়ার সত্ত্বেও সে প্রেমে পড়ে যায় অন্য এক পুরুষের। যখন ফ্রেডির বাবা এই বিষয়টা জানতে পারে সে তার মাকে শ্যুট করে এবং সেই সঙ্গে নিজেও আত্মহত্যা করে। ফ্রেডি সেই সময় স্কুল থেকে বাড়ি ফিরে আসে এবং পুরো ঘটনা তার চোখের সামনেই ঘটে যায়, যে কারণে সে সবসময় ভীত হয়ে থাকত। আর এই স্বভাবের জন্যই শহরের সকলেই ফ্রেডিকে পাগল ভাবত। ছোট থেকেই প্রত্যেকের কাছে অপমান বেইমানি সহ্য করার পরে তার জীবনে যখন কাইনাজ আসে সে ভেবেছিল যে হয়তো কাইনাজ তার জীবনকে ভালোবাসা দিয়ে বদলে দেবে, কিন্তু না, কাইনাজ তো এসেছিল চরম বিশ্বাসঘাতকতা নিয়ে। এক পর্যায়ে জীবনের প্রিয় মানুষটির থেকে বেইমানি পেয়ে ফ্রেডি ভেঙে যায় এবং তার সাইকো স্বভাব তখন জেগে ওঠে যখন কাইনাজ ফ্রেডির একমাত্র বন্ধু হার্ডিকে মেরে ফেলে এবং সেই কারণেই সহজ সরল ফ্রেডির মধ্যে পশুসুলভ ভাব জেগে ওঠে আর সে কাইনাজ এবং তার প্রেমিককে নির্মমভাবে মেরে ফেলে। তো বন্ধুরা, এই মুভির কাহিনী তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। আর ফ্রেডি কি সত্যিই সাইকো ছিল নাকি সে যেটা করেছিল সেটা একদমই ঠিক, সেটাও অবশ্যই তোমরা আমাকে লিখে জানিও। পরের দিন আবার আসছি একটি ইউনিক মুভির কাহিনী নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।